এখন সরাসরি ক্লাসে চলে যাব। আজকের ক্লাসটি হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর উপরে প্রথম লেকচার, প্রথম ক্লাস এবং প্রথম সাজেশন। তো আমরা বাংলাদেশ বিষয়াবলীর উপরে ক্লাস শুরু করতে যাচ্ছি। আপনারা সাথেই থাকবেন এবং সবাই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবেন। আশা করি এই ক্লাসগুলো করলে 19তম শিক্ষক নিবন্ধনে আপনারা সর্বোচ্চ ভালো করতে পারবেন। জেনারেল অংশে যদি ভালো করতে পারেন, সাবজেক্টিভ আপনাদের কাছে বেশি একটা সমস্যা হবে না, কারণ সাবজেক্টিভ আপনারা মোটামুটি কম বেশি পারেন এবং আমি গাইডলাইন দেব, সে অনুযায়ী আপনারা যদি সঠিকভাবে আগাতে পারেন আশা করি ভালো করবেন। সব কিছু দেখেন। হ্যাঁ, প্রথমে বলে নিচ্ছি, আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মামুন স্যার জব গাইডলাইন, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও আপনাদের মতো উপকৃত হতে পারে। আমি এখন সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। এখানে চাকরি পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলী পর্ব 1 নম্বরে বলেছি যে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হয়। 1972 সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হয়। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত সালে? 1972 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? বাংলাদেশের সংবিধানের মূলনীতি মূলত 4টি। কি কি আমি লিখে দিয়েছি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। 4 নম্বরে বাংলাদেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন কে? ডক্টর কামাল হোসেন। বাংলাদেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর কামাল হোসেন। বাংলাদেশের জাতীয় সংসদ কি এক কক্ষ বিশিষ্ট? এটা কি সত্য নাকি মিথ্যা? এটা অবশ্যই সত্য। বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট, যার নাম হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট, যার নাম জাতীয় সংসদই। বা মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষের নাম যাকে বলা হয় কংগ্রেস আইনসভাকে, এবং উচ্চকক্ষের নাম সিনেট, নিম্নকক্ষের নাম হচ্ছে প্রতিনিধি সভা। এভাবে বাংলাদেশের জাতীয় সংসদ হচ্ছে এক কক্ষ বিশিষ্ট, এটা হচ্ছে সত্য। ক নম্বর সঠিক। বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য সংখ্যা কত? 350। 300 নির্বাচিত আর 50 হচ্ছে সংরক্ষিত নারী আসন। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1973 সালে। এই যে এমসিকিউগুলো আমি নৈর্ব্যক্তিকগুলো দিচ্ছি, প্রতিটা নৈর্ব্যক্তিক গুরুত্বপূর্ণ এবং এই নৈর্ব্যক্তিক থেকে আশা করি আপনাদের কমন থাকবে। 21শে ফেব্রুয়ারি ঘোষণা করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 1999 সালে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন, এখানে অনেকেই বলবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু এটি হবে জিয়াউর রহমান। কেন জিয়াউর রহমান হলো? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা ঠিক আছে, কিন্তু যদি দেখেন যে বাংলাদেশের প্রথম নির্বাচিত কথাটি থাকে, নির্বাচিত রাষ্ট্রপতি, তাহলে জিয়াউর রহমান হবে। এবং আপনাদের অবশ্যই এরকমই আসবে, বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি কে ছিলেন, এইটি আসার কথা, কারণ বঙ্গবন্ধু রিলেটেড প্রশ্ন এখন আপাতত আমাদের বাংলাদেশে কোনো চাকরি পরীক্ষায় আসবে না, এটা ধরেই নেওয়া যায়। বঙ্গবন্ধু বা শেখ হাসিনা এইসব রিলেটেড কোনো পরীক্ষা আসবে না। তো সেক্ষেত্রে তো আপনারা যদি রাষ্ট্রপতি থেকে, প্রথম রাষ্ট্রপতি থেকে প্রশ্ন আসে, তাহলে বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন কে, এইটা আসতে পারে, জিয়াউর রহমান। তারপরে 11 নম্বরে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় কবে? ভেরি মাচ ইম্পর্টেন্ট এই নৈর্ব্যক্তিকটি, বেশিরভাগ অনেক পরীক্ষায় আসে। 2 মার্চ 1971 বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কাল হচ্ছে 9 মাস। জাতীয় দিবস হচ্ছে 26শে মার্চ 1971 বা 26শে মার্চ বলা হয়। তারপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে অস্থায়ী সরকার গঠিত হয় কোথায়? মেহেরপুরে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে অস্থায়ী সরকার গঠিত হয় বর্তমান মুজিবনগর, মেহেরপুরে। 15 নম্বর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? তাজিংডং। কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে তাজিংডং। বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? কক্সবাজার। বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? রাঙ্গামাটি। বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? নারায়ণগঞ্জ।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরটি কোথায়? বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরটি হচ্ছে আগারগাঁওয়ে অবস্থিত। বাংলাদেশের সর্বাধিক জনবহুল বিভাগ হচ্ছে ঢাকা। বাংলাদেশের সর্বনিম্ন সাক্ষরতার হার কোন বিভাগ? বাংলাদেশের সর্বনিম্ন সাক্ষরতার হার হচ্ছে ময়মনসিংহ বিভাগ। এটা হচ্ছে 2022 সালের যে জনশুমারি হয়েছে সেই জনশুমারির তথ্য মতে বাংলাদেশের সর্বনিম্ন সাক্ষরতার হার হচ্ছে ময়মনসিংহ। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের নকশাকার বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের নকশাকার লুই আইকান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতীয় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতীয় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। বাংলাদেশের মুদ্রার একক টাকা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়? 68 জন। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? AHM কামরুজ্জামান। কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়? দোলন চাঁপা। ইউনেস্কো কত তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? 17ই নভেম্বর 1999। ভেরি মাচ ইম্পর্টেন্ট এই নৈতিকটি। বাংলাদেশের সংবিধানের রক্ষককে? এখানে অনেকেই বলবে জাতীয় সংসদ বলবে, এটা হবে হচ্ছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধানের রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম কোনটি? পুন্দ্র। ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো বাংলাদেশের বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। কোন শাসকের আমলে বাংলাভাষী অঞ্চল ভাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে? শামসুদ্দিন ইলিয়াস শাহের আমলে। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন? এখানে অনেকেই হিউয়েনসাং বলে, কিন্তু এটা হবে ফা হিয়েন। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করে? ফা হিয়েন। বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ ও আসাম। তমদ্দুন মসজিদকে প্রতিষ্ঠা করেন? তমদ্দুন মসজিদ প্রতিষ্ঠা করেন আবুল কাশেম। আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি কে রচনা করেছেন? গানটি রচনা করেছেন আব্দুল গাফফার চৌধুরী। এরপরে কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? সিয়েরা লিওন। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 50টি এবং এটা 2022 সালের যে জনশুমারি হয়েছে, যে জনশুমারির তথ্য মতে বাংলাদেশে বর্তমানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 50টি। এ হচ্ছে প্রথম এক ক্লাসে আমি 41টি নৈর্তিক দিয়ে দিলাম বাংলাদেশ বিষয়াবলীর, এবং এই যে 41টি নৈর্তিক, এখান থেকেই কমপক্ষে 2 থেকে 3টে নৈর্তিক কমন পড়ার অনেক সম্ভাবনা আছে, কারণ এই নৈর্তিকগুলো অনেক গুরুত্বপূর্ণ। যেমন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় কত তারিখে? এই নৈর্তিকটা প্রায় আসে। এভাবে এখানে অনেক নৈর্তিক রয়েছে, যেগুলো আমি ইম্পর্টেন্টগুলো এখানে তুলে ধরেছি। এখান থেকে আশা করি 2 থেকে 3টেই নৈর্তিক এখান থেকে থাকার কথা। তো আমি এভাবে প্রতিটা ক্লাসই খণ্ড করে পর্ব করে ক্লাসগুলো দিব। এর আগে আমি বাংলা ক্লাস একটা দিয়েছি, এভাবে বাংলাদেশ বিষয়াবলী পর্ব 1, এভাবে ইংলিশে আবার পর্ব 1, গণিতে পর্ব 1, এভাবে প্রতিটা সাবজেক্টে পর্ব 1, 2, 3 এভাবে করে আমি লেকচারগুলো, ক্লাসগুলো, সাজেশনগুলো দিয়ে দেব। এইটাই হচ্ছে আমার সাজেশন ক্লাস, যাই বলেন আপনারা, সবই এইটাই। এবং এখানে শুধু গুরুত্বপূর্ণ অংশগুলোই আমি তুলে ধরেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আমার সাথে থাকলে আশা করি শিক্ষক নিবন্ধন সহ যে কোনো চাকরি পরীক্ষায় একটি পারফেক্ট গোছানো প্রস্তুতি আপনাদের ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকের এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। এখানেই রাখছি। আমি মামুন, আবদুল্লাহ মামুন, রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক, 18তম শিক্ষক নিবন্ধন, ভান্ডারিয়া আমানুল্লাহ কলেজ। ধন্যবাদ সকলকে।